আমাদের গুনাহকে মাফ করে দেন আল্লাহ, আমাদের মা বোনদের গুনাহকে মাফ করে দেন। আখেরি মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মার কল্যাণ কামনা। দিনের দাওয়াতে দীক্ষা নিয়ে ফিরেছেন মুসল্লিরা। মানুষের জন্য কোনো হিংসা কিনে না থাকে, তার কাছে আমি এগুলি সিলেটে ট্রাক প্রাইভেট কারের সংঘর্ষে 4 জনের প্রাণহানি। সিরাজগঞ্জের ফুলজোর নদীতে ডুবে যাওয়া 3 শিক্ষার্থীর মরদেহ উদ্ধার। সিরাজগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকাণ্ড নিয়ে আবারও সমালোচনা। ছিনিয়ে নেওয়া অবৈধ স্বর্ণের বার ফেরত দেওয়ার ঘটনায় চাঞ্চল্য। মাদকদ্রব্য অফিসারের উচিত ছিল জিনিসগুলো কাস্টমসে জমা দেয়। বিভিন্ন তল্লাশি, হয়রানিমূলক তল্লাশি করে মানুষের টাকা পয়সা, ফোন, মোবাইল যা কিছু আছে লুট করে নেয়। বাগেরহাট পৌরসভার ওএমএস ডিলাররা 5 আগস্টের পর থেকে পলাতক। ভোগান্তি পোহাতে হচ্ছে উপকারভোগীদের। ভিড় সামাল দিতে হিমশিম খাচ্ছে খাদ্য অধিদপ্তর। সকাল থেকেই দীর্ঘ লাইনে অপেক্ষা করছে। তো তারপরেও আপনি জানেন যে আমরা আসলে এই কাজে পেশাদার না, আমরাও হিমশিম খেয়ে যাচ্ছি। সরকারের উদ্যোগে বৃহত্তর রংপুরে মোটা চালের দাম কমেছে কেজিতে 3 টাকা। চিকন চালের দর অপরিবর্তিত। গতি নেই সংগ্রহ অভিযানে। মন্দিরে মন্দিরে বিদ্যার দেবী সরস্বতী পূজার আয়োজন। অঞ্জলি প্রদান, হাতে খড়ি সহ নানা আনুষ্ঠানিকতা। সন্ধ্যায় আরতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শুভেচ্ছা। বিরতিহীন সংবাদ সারা দেশে আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। মুসলিম বিশ্বের ঐক্য, মানবতার শান্তি, সমৃদ্ধি কামনায় শেষ হয়েছে তাবলিগ জামাতের ইজতেমার প্রথম পর্ব। 3 দিনব্যাপী ইজতেমার শেষ দিনে মোনাজাতে অংশ নেন কয়েক লাখ ধর্মপ্রাণ মানুষ। প্রথম পর্বে মোনাজাত পরিচালনা করেন মাওলানা জুবায়ের। কাল থেকে ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে। কুয়াশা মাড়িয়ে তুরাগ তীরে মানুষের ঢল, কেউ হেঁটে, কেউ বা গাড়িতে, যে যার মতো করে পৌঁছে যান ইজতেমা ময়দানে। মোনাজাত শুরুর আগেই যতদূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ। অবনত মস্তক ও আকাশপানে দুহাত তুলে বিশ্বব্রহ্মাণ্ডের মালিকের কাছে প্রার্থনা। নেই উঁচু নিচু ভেদাভেদ, নেই কোনো হুল্লোড়, এক মনে শুধুই পাপ মোচনের ফরিয়াদ। আল্লাহ ইমানের সঙ্গে মওত নসিব করেন। আল্লাহ মওতের পরবর্তী জীবন আল্লাহ বরকতময় করে দেন। আল্লাহ বরকতময় করে দেন। শুধু নিজের আত্মা পরিশুদ্ধ নয়, ব্যক্তি থেকে রাষ্ট্র, রাষ্ট্র থেকে বিশ্ব, সর্বত্র বয়ে যাক শান্তির সুবাতাস। লাখো মানুষের অশ্রুসিক্ত মোনাজাত তুরাগ তীরে। আল্লাহ সমস্ত মুসলমানদেরকে মাফ করে দেন। আল্লাহ আপনার কলমা পড়ছে, আল্লাহ করে মাফ করে দেন। সংকট, যুদ্ধ, বিগ্রহে ক্লান্ত মুসলিম বিশ্বের জন্য দোয়া করা হয় আখেরি মোনাজাতে। অতীতে নেতিবাচক কৃতকর্মের জন্য পানা চেয়ে ইজতেমার শিক্ষা যাতে কাজে লাগে জীবনের সব ক্ষেত্রে, সেই দোয়া ছিল আল্লাহর কাছে। আল্লাহ এই কাজে সমস্ত রুকাওয়াতকে দূর করে দেন। আল্লাহ সমস্ত বাধা বিপত্তিকে দূর করে দেন। আপনার কুদরত অসীম। আল্লাহ আপনি আপনার কুদরত দিয়া সমস্ত রুকাওয়াত আর বাধাকে দূর করে দেন।
মোনাজাত শেষে ফিরতি পথ ধরেন আগতরা। বলছেন ইজতেমা যেখানে শেষ সেখান থেকেই ঈমান আমলের দাওয়াতের কাজটা শুরু হলো। দিনী ভাইদের কাছে দাওয়াত তাবলীগের নামে যেই প্রচারিত, এটা যে সমস্ত মানুষ আসতে পারে না তাদের কাছে পৌঁছে দেব ইনশাআল্লাহ। তাদের অসুস্থতা দূর করে দেয় এবং মানুষের কোনো হিংসা কিনে না থাকে। আল্লাহ তাআলার কাছে আমি এগুলি চেয়েছি। দোয়া করলাম যে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যাতে করে এইখান থেকে ভালো কিছু একটা নিয়ে বাসায় গিয়ে এর উপর আমল করার তৌফিক দান করেন। সোমবার থেকে একই স্থানে শুরু হবে দ্বিতীয় পর্বের আয়োজন। পবিত্র কোরআনের সূরা আল ইমরান আল্লাহ বলেছেন, তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে পাঠানো হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে বিরত রাখবে আর আল্লাহর উপর বিশ্বাস রাখবে। মূলত কোরআন এবং হাদিসের এই যে শিক্ষা, সেই শিক্ষা আরেকবার শানিত করে নেওয়া হলো ইজতেমার এই ময়দান থেকে। আর এখানকার অর্জিত জ্ঞান বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে পৌঁছে দিতে ছুটে যাবেন ইজতেমায় আগত মানুষরা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, টঙ্গী তুরাগতীর, গাজীপুর। এদিকে টঙ্গীর ইজতেমা ময়দানে ড্রোন উড়ে গ্যাস বেলুনের উপর পড়ার ঘটনায় আতঙ্কিত হয়ে আহত হয়েছেন অন্তত ৬০ জন মুসল্লি। সকালে মুনাজাত চলাকালীন সময় একটি ড্রোন গিয়ে গ্যাস বেলুনের উপরে পড়ে। এতে বেলুনগুলো বিকট শব্দে ফাটতে থাকে। এ সময় মুসল্লিরা আতঙ্কিত হয়ে পড়েন। হুড়োহুড়ি আর দৌড়াদৌড়ির সময় অনেকেই আহত হন। পরে তাদেরকে টঙ্গী সরকারি হাসপাতাল এবং স্থানীয় প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সিলেটে ট্রাক ও প্রাইভেট কারের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে। আজ ভোর ৭টার দিকে ওসমানীনগরে ১৯ মাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। শেরপুর হাইওয়ে থানার ওসি আবু তাহের জানিয়েছেন, নারায়ণগঞ্জ থেকে সিলেটে বেড়াতে যাওয়ার সময় ঢাকা সিলেট মহাসড়কের ওসমানীনগরে প্রাইভেট কার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেট কারে থাকা আরোহীদের মধ্যে ২ জন ঘটনাস্থলেই মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ২ জন প্রাণ হারান। নিহতরা হলেন ড্রাইভার সোহেল, গৃহবধূ শামীমা, ইতি বেগম ও শিশু আয়ান। আহত ৫ জন হাসপাতালে চিকিৎসাধীন। ঘন কুয়াশা অতিরিক্ত গতির কারণে এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। আমি তাৎক্ষণিক ইয়াতে চলে আসি, উসমানীতে চলে আসি। আসার পরে ওরে মৃত পাই। ওর সাথে যতটুকু আমি শুনছি, ওর জেঠালি একটা আছে, উনিও মারা গেছেন। আর সোহেলের যে ওয়াইফ, ওর যে উনি আবার চিকিৎসাধীন অবস্থায় আছেন। সিরাজগঞ্জে কামারখন্দে ফুলজোর নদীতে গোসলে নেমে নিখোঁজ আরও 2 বন্ধুর মরদেহ উদ্ধার হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 3 জনে। 3 বন্ধুর অকাল মৃত্যুতে শোকের ছায়া পরিবারগুলোতে। মরদেহ হস্তান্তরের পর নিজ নিজ গ্রামের সৎকার ও দাফনের ব্যবস্থা করা হয়েছে। বন্ধুর জন্মদিন উদযাপনে কদিন আগে ঝাটিবেলাই এলাকায় জড়ো হয় কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের 9ম শ্রেণীর 6 শিক্ষার্থী। সবাই মিলে নদীতে গোসলে নামে। তবে আনন্দে সেই মুহূর্ত চোখের পলকেই রূপ নেয় শোকে। সিরাজগঞ্জ কামারখন্দের ফুলজোর নদী। সাঁতার না জানলেও খরস্রোতা নদীতে নামে ওই শিক্ষার্থীরা। স্রোতের মুখে 3 জন পারে উঠতে পারলেও ডুবে যায় বাকিরা। খবর পেয়ে ছুটে আসে ডুবুরি দল। শনিবার ঘটনার দিনই রাফিনে মরদেহ উদ্ধার হলেও নিখোঁজ থাকে 2 বন্ধু সার্জিল ও নিয়োগী। পরদিন উদ্ধার হয় 2 জনের মরদেহ। ওই ট্রলার যাওয়ার সময় স্রোতে 3 জন 4 জনই যাওয়া গেছে। 4 জনের মধ্যে জারিফের চাচা জারিফকে টাইনে তুলে রেখেছে। গোসলে নামার পরে এই 3টা ছেলে পানিতে ডুবে যান। একটা ডুবুরি টিম এখানে আসেন এবং তারা এসে গতকাল থেকে এই সার্চ করা শুরু করেন এখানে। ডুবুরি দল জানায়, পানির গভীরতা বেশি থাকায় মরদেহ উদ্ধারে বেগ পেতে হয়েছে। সন্ধ্যার পরপর সময় আমরা উদ্ধার কার্যক্রম শুরু করি, কিন্তু কাল অনেক কাজ পরিশ্রম করা উদ্ধার অভিযান পরিচালনা করেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরবর্তী সকাল থেকে অর্থাৎ আজকে সকাল থেকে পুনরায় আবার উদ্ধার অভিযান শুরু করা হয় এবং 12টার দিকে যে 2 জন নিখোঁজ ভিকটিম ছিল তাদেরকে উদ্ধার করতে সক্ষম হয়। 3 বন্ধুর এমন মৃত্যুতে শোক ছড়িয়ে পড়েছে পরিবারগুলোতে। অকালে এমন চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছে না তাদের সহপাঠী ও শিক্ষকরাও। একজনেরটা পাওয়া গেছে, তার 5 মিনিট পর আরেকজনেরটা পাওয়া গেছে। কৃষ্ণ আর শারজিল এই 2 জন চলে যায়। ওদেরকে বাঁচানোর জন্য রাফিন যায়। রাফিন গিয়ে হাত ধরে ও চলে যায়। তখন সেই সময়টা জারিফ আর শিমুল এরা 2 জন সাইডে ছিল, এই জন্য ওদেরকে ওর চাচা টান দিয়ে তুলতে পারে।
মরদেহ হস্তান্তরের পর সবাইকেই নিজ নিজ গ্রামে সৎকার ও দাফনের ব্যবস্থা করা হয়। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। জয় বাংলা স্লোগান দেয়াকে কেন্দ্র করে লক্ষ্মীপুরে আদালত প্রাঙ্গণে হাতাহাতি হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বেলা 11টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত 4 শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতারকৃত আসামিদের আদালতে হাজির করা হয়। এছাড়া অন্য কয়েকজন জামিনে থাকা আসামিও হাজিরা দিতে আসেন। পরে হাজিরা দিয়ে আসামিরা বের হন। এ সময় গ্রেফতারকৃত জামিনে থাকা আসামিরা আদালত প্রাঙ্গণে জয় বাংলা স্লোগান দিতে থাকে। এ সময় আদালতে থাকা বিএনপির আইনজীবীরা তাদের সাথে হাতাহাতিতে জড়ান। পরাণ চৌধুরী নামের একজনকে তখন পুলিশে সোপর্দ করা হয়। টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ হত্যা মামলার রায়ে 2 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মাহমুদুল হাসান এই রায় দিয়েছেন। দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন মোহাম্মদ আলী ও কবির হোসেন। তারা দুজনেই জামিনে থেকে পলাতক। এছাড়া সাবেক এমপি আমানুর রহমান খান রানা, তার ভাই সাবেক পৌর মেয়র শহীদুর রহমান খান মুক্ত, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সানিয়াত খান বাপ্পা সহ 10 জনকেও খালাস দিয়েছেন আদালত। 2013 সালের 18 জানুয়ারি জেলা আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার 3 দিন পর টাঙ্গাইল সদর থানায় হত্যা মামলা করেন স্ত্রী নাহার আহমেদ। দায়রা 664/2016 এই মামলার রায় ঘোষণা করেন এবং রায়ে কবির হোসেন ওরফে কবির এবং মোহাম্মদ আলী দণ্ডবিধি আইনের বাংলাদেশ দণ্ডবিধি আইনের 302 ধারা অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন, রায় দিয়েছেন এবং 5 লক্ষ টাকা জরিমানা করেছেন। আইন বহির্ভূত কার্যক্রম পরিচালনার অভিযোগ উঠেছে সিরাজগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিরুদ্ধে। মাদক নিয়ন্ত্রণের বদলে স্বর্ণ আর স্বর্ণালংকার ছিনিয়ে নেয়ার দিকেই বেশি নজর অসাধু এই কর্মকর্তাদের। অভিযোগ উঠেছে, কথিত সোর্সদের দিয়ে দেখানো অভিযানের মাধ্যমে মূল্যবান সম্পদ হাতিয়ে নেওয়া হচ্ছে এবং চোরাচালান আর পাচারকালে ধরা পড়া মূল্যবান ধাতু ছিনিয়ে নেওয়া ইচ্ছেমতো আপোষ রফার প্রমাণও মিলেছে অধিদপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে। গত 14 জানুয়ারি সিরাজগঞ্জ হাটিকুমরুল চত্বরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি অভিযানের সময় 2টি স্বর্ণের বার ছিনিয়ে নেওয়ার অভিযোগ তোলেন এক বাস যাত্রী, কিন্তু রহস্যজনক কারণে থানায় কোনো লিখিত অভিযোগ করেননি তিনি। ঘটনা মুখে মুখে জানাজানি হলে 2 দিন পর ওই বার ফেরত দেয় কর্তৃপক্ষ। আপনার আমার বলতো যে এটা তো বোঝা যাচ্ছে না, অরিজিনাল প্রমাণ দেন। পরে মানে অরিজিনাল ফটোকপিটা পরে এটা আমার বাসায় থেকে আমার লোক নিয়ে ওটা দেখাই, পরে আমাকে ছেড়ে দেয় আর কি। এই ঘটনার পর স্থানীয়রা প্রশ্ন তুলেছেন অধিদপ্তরের কার্যক্রম নিয়ে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 মোতাবেক স্বর্ণের মতো মূল্যবান ধাতু বাজেয়াপ্ত বা ফেরত দেওয়ার এখতিয়ার নেই জেলা অফিসের। অভিযোগ আছে অসাধু কর্মকর্তা আর সোর্সদের সমন্বয়ে বিভিন্ন সময়ে আইন বহির্ভূত অভিযান পরিচালিত হচ্ছে জেলায়। মাদকদ্রব্য অফিসারের উচিত ছিল জিনিসগুলো কাস্টমসে জমা দেয়, তা না করে তিনি এখানে অর্থ কেলেঙ্কারি করে ওনাকে বার 2টি ফেরত দিয়েছে। বিভিন্ন তল্লাশি, হয়রানিমূলক তল্লাশি করে মানুষের টাকা পয়সা, ফোন, মোবাইল যা কিছু আছে লুট করে নেয়। এটাই কিন্তু সম্পূর্ণ নিয়ম বহির্ভূত। বিভিন্ন সময়ে মূল্যবান ধাতু জব্দের ঘটনা কাস্টমস বা আদালতে অবহিত করার বাধ্যবাধকতা থাকলেও তা মানা হচ্ছে না, যেমনটা মানা হয়নি সেদিন স্বর্ণের বার জব্দের পর। 16 জানুয়ারি আভিযানিক দলের প্রধান ইন্সপেক্টর ইব্রাহিম খলিল বার 2টি ফেরত দিয়ে ছিনতাইয়ের জন্য তার সোর্সকে দায়ী করেন। গাড়ি সার্চিং করে পরে ওখানে গেছি, যা জিজ্ঞাসাবাদ করছি তাদেরকে যে কিছু পাওয়া গেছে, যে লোক ছিল তাকে বলছি কিছু পাইছে আপনার কাছে, আমাদের লোকজন বলছে না পাইনি। পরে ডিডি মহোদয় তার গোপনীয়ভাবে তথ্য অভিযান কৌশল অবলম্বন করে এই উদ্ধার করেছে। অভিযুক্তরা বলছেন বিষয়টি ধামাচাপা দিতে স্বর্ণের মালিকের স্বর্ণ বহনযোগ্যতা যাচাই কিংবা তার লিখিত অভিযোগ ছাড়াই 4 জনকে অভিযুক্ত করে দায় সেরেছেন উপপরিচালক। কোনো রকম তদন্ত ছাড়াই 4 জনের বিরুদ্ধে নেওয়া হয়েছে বিভাগীয় ব্যবস্থা। লিখিত কোনো ডকুমেন্টস নেই, কোনো অডিও রেকর্ড নেই, কোনো কিছু নেই, তার ভিত্তিতে আমাকে আমার বিরুদ্ধে বিভাগীয় মামলা ডিপার্টমেন্ট করছে। যেহেতু আমি টিমের সাথে ছিলাম, সেই জন্য আমার বিরুদ্ধে অভিযোগ হয়েছে। আমি তো দোষী না, এখন তো যার জিনিস তারাই তো বলছে কে নিছে না নিছে। আইনের তোয়াক্কা নয়, উপপরিচালকের দাবি সবই হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমি ফেরত দিচ্ছি। ওই বারের কাগজপত্র মানে ওই স্বর্ণ, সে যে জেনুইন স্বর্ণ ব্যবসায়ী সেটা দেখাইছে, ওই বারের কাগজপত্র দেখায়নি। না ওইটা আমাকে দেখানো। জেলার পাবলিক প্রসিকিউটর বলছেন, পুরো ঘটনায় আইনের একাধিক ব্যত্যয় রয়েছে। স্বর্ণ জব্দ থেকে ফেরত দেওয়ার প্রক্রিয়া কোনোভাবেই স্বচ্ছ নয়।
কাস্টমসকে বলতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ লোকাল যিনি ম্যাজিস্ট্রেট আছেন, যিনি আছেন আইনগত অথরিটি আছেন, উনার ঊর্ধ্বতন জুডিশিয়ারিতে ওনাকেও অবিকাল করবেন অথবা ওনার ঊর্ধ্বতন কর্মকর্তাকে বলবেন। উনি তো প্রশ্নই ওঠে না যে উনি এগুলি ডিস্ট্রয় করতে পারে বা স্বর্ণ নিতে পারেন বা ভাগ করতে পারেন বা অন্য কোনো জায়গায় এটা পাসেই করতে পারেন। এ ঘটনায় একটি তদন্ত কমিটি হয়েছে। এটাকে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানিয়ে দিয়েছি। আমরা পরবর্তী ব্যবস্থার জন্য আমরা অপেক্ষা করছি। আমরা আশা করছি যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই বিষয়ে ব্যবস্থা নেবে। এর আগেও বিভিন্ন সময় সিরাজগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠে। আমিন বাবু, যমুনা নিউজ। ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদ রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে ছাত্র জনতার সাথে আলোচনা চলছে। শিগগিরই নতুন দলের ঘোষণা আসছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন। দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দিয়ে তিনি বলেছেন, নারায়ণগঞ্জ শহরে আইন শৃঙ্খলার উন্নয়ন, যানজট নিরসন সহ 8টি ইস্যুতেই স্মারকলিপি দেওয়া হয়েছে। সেই সাথে জুলাই অভ্যুত্থানে খুনিদের গ্রেফতারের দাবি জানানো হয়েছে। এর আগে সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা করে জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছান জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা। আমরা ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদ দল গঠন করব ও সেই লক্ষ্যেই আমাদের কাজকর্ম চলতেছে এবং ভালোভাবেই চলতেছে। আমরা আন্দোলনের সকল অংশীজন, ছাত্র জনতা, পেশাজীবী সকল অংশীজনের সাথে আমরা সংলাপ করছি এবং আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ আমরা অতি দ্রুত দলের ঘোষণা দিতে পারবো। পোষ্যকোটা সম্পূর্ণ বাতিলের দাবিতে আমরণ গণ অনশন কর্মসূচি পালন করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই কর্মসূচিতে তারা অংশ নেয়। শিক্ষার্থীরা জানায়, মেধার ভিত্তিতে ভর্তির কথা থাকলেও শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সন্তানরা পোষ্যকোটায় ভর্তির সুযোগ পাচ্ছে। এতে প্রকৃত মেধাবীরা বঞ্চিত হচ্ছে। পোষ্যকোটা বাতিল না হওয়া পর্যন্ত আমরণ অনশন কর্মসূচির ঘোষণাও দিয়েছেন তারা। 5 আগস্ট সরকার পতনের পর থেকেই পলাতক বাগেরহাট পৌরসভা এলাকায় নিয়োগকৃত ওএমএস ডিলাররা। সবাই আওয়ামী লীগের নেতাকর্মী ছিলেন। ডিলার না থাকায় এখন উপকারভোগীরা পড়েছেন বিপাকে। খাদ্য অধিদপ্তর নিজেরাই খোলা বাজারে চাল ও আটা বিক্রি করলেও এই ভিড় সামাল দিতে হিমশিম অবস্থা। একটি পয়েন্টে পণ্য বিক্রি করায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। অনেকে খালি হাতেও ফিরছেন। সাপ্তাহিক ছুটির দিন বাদে প্রতিদিনই এমন ভিড় দেখা যায় বাগেরহাট জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে। স্বল্প মূল্যের খাদ্যপণ্য কিনতে ভোর থেকে দিনভর লম্বা লাইন। পৌর এলাকায় ওএমএস এর পণ্য বিক্রির 10 জন ডিলারই সরকার পতনের পর থেকে পলাতক। তারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। উপকারভোগীদের বিষয়টি বিবেচনায় নিয়ে খাদ্য অধিদপ্তর নিজেরাই চাল আটা বিক্রি করছে, কিন্তু এক জায়গা থেকে পণ্য বিক্রি করায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে লাইনে দাঁড়ানো মানুষকে। খালি হাতেও ফিরতে হচ্ছে অনেককে। সকাল 6টার সময় আসি, আমরা আসে সারা দিন থাকি, অথচ রান্না বান্নার কোনো বালাই নেই। 2.5 বছরের বাচ্চা রেখে আসি, দাম কমের জন্য এই লম্বা লাইনে দিয়ে আমরা নিচ্ছি। অনেক সময় যাইতে সন্ধ্যা হয়ে যাচ্ছে, বেলা এলে গেছে। এখন আমরা পানি ঢুকালের দিনে আর এই যে ঢেলে গুতে আমরা শান্তি দিই, তবুও মাল পাচ্ছি না। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে ওএমএস এর পণ্য কিনতে লাইনে দাঁড়াচ্ছেন মধ্যবিত্তরাও। তবে বরাদ্দ আগের মতোই। 5 কেজি করে চাল ও আটা দেওয়ার কথা থাকলেও মিলছে 3 কেজি করে। 5 কেজি পাওয়ার কথা, কিন্তু 5 কেজি পাচ্ছি না, পাচ্ছি 3 কেজি। ভাই আমরা তাই নিয়ে যাই, আমাদের তো খাইয়ে বাঁচতে হবে। অনেকক্ষণ দাঁড়ায় থাকা লাগে, প্রতিবন্ধী আমাদের তো এতে হয় না। আমাদের এই বারে বারে এসে তো নেওয়া সম্ভব না। আমাদের জন্য একটু ভাড়া দিতে পারলে আমাদের জন্য ভালো হয়। নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ সচেতন মহলের। সারাদিন ধরে লাইনে দাঁড়িয়ে থাকে, কিন্তু তাদের কিন্তু কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। তারা অনেকেই দৈনিক রোজগার করে খাবে, বাইরের থেকে কেনবার কোনো সামর্থ্য তাদের নাই। জেলা খাদ্য কর্মকর্তা বলছেন, হাজারো মানুষের ভিড় সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের। প্রতিবন্ধী, বয়স্ক ও গর্ভবতী নারীদের দেয়া হচ্ছে অগ্রাধিকার। প্রতিদিন 1200 থেকে 1500 মানুষ সেই আপনার সকাল থেকেই দীর্ঘ লাইনে অপেক্ষা করছে। তো তারপরেও আপনি জানেন যে আমরা আসলে এই কাজে পেশাদার না, আমরাও হিমশিম খেয়ে যাচ্ছি। ওএমএস এর আওতায় প্রতি কেজি চাল বিক্রি করা হচ্ছে 30 টাকায়, আর আটার দাম 24 টাকা। আইনগত জটিলতার কারণে নতুন ডিলার নিয়োগ দেওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন কর্মকর্তারা। জাহিদ হাসান, যমুনা নিউজ।
সরকারের নীতিগত কৌশলের কারণে রংপুর বিভাগে মোটা চালের দাম কিছুটা কমেছে, তবে চিকন চালের দর অপরিবর্তিতই রয়েছে। সংগ্রহ অভিযানে ধান ক্রয়ে তেমন গতি নেই, 3 গুণ বেড়েছে চালের যোগান। আর সংশ্লিষ্টদের আশা ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যেই লক্ষ্যমাত্রা অর্জিত হবে। গেল এক সপ্তাহের ব্যবধানে মোটা চালের দাম কেজিতে কমেছে 2 থেকে 3 টাকা। ব্যবসায়ীদের দাবি মজুতদাররা মজুত ছেড়ে দেয়ায় বাজারে সরবরাহ কিছুটা বেড়েছে, তবে সরু চালের বাজার এখনো ঊর্ধ্বমুখী। 28 মিনিকেট, নাজির শাইন, কাটারি এই 4টে চালের দাম কমে নাই, কমছে হইল বস্তাতে 20-30 টাকা কমছে হইল সন্না 5, গুটি সন্না, এইসব চালের দাম কমছে। নতুন চাল যেগুলো উঠছে সন্না 5, গুটি সন্না, এগুলোর দাম একটু কমছে 20-30 টাকা। আর পুরানা জেলা চাল 28, 29, মিনিকেট এগুলোর দাম বেশি, এগুলা ধানের দামও বেশি, চালের দামও বেশি। এগুলো বড় বড় দিনাজপুরের অটো মিলারেরা টর্চারিং করতেছে। এদেরকে যদি সরকারি প্রশাসন যা ধরে তাহলে চাউলের দাম একটু কন্ট্রোলে আসবে। সরকারের চাল আমদানি এবং কৃষক ও ব্যবসায়ীদের বাজারে ধান বিক্রির কারণে চালের বাজারে প্রভাব পড়েছে দাবি খাদ্য বিভাগের। বিপুল পরিমাণ চাল আমদানি কার্যক্রম চলমান আছে এবং আরও নতুন নতুন চুক্তি হচ্ছে, সেজন্য সরকারি স্টকও আগের চেয়ে এখন বৃদ্ধি পেয়েছে। সেজন্য স্টকিস্টরা কিছুটা আতঙ্কে আছে যে না সরকারের কাছে পর্যাপ্ত স্টক আছে, তাদের এই মজুত করার প্রবণতাটা মনে হচ্ছে আগের চেয়ে কম। মিলাররা বলছেন ধান সরবরাহ বৃদ্ধি পাওয়ায় জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে তারা সরকারি গুদামে চাল দিতে পারছেন। এখন দিচ্ছি যেহেতু গভর্নমেন্টের সাথে আমরা একটা এগ্রিমেন্ট করছি, গভর্নমেন্টের কাছে আমরা দায়বদ্ধ, আমাদের লস হচ্ছে তারপরেও আমরা চাল দিচ্ছি। সরকারের দাম কম আর বাইরের দাম বেশি ছিল, এই দ্বিধায় চাল দিতে পারি নাই, সরকারের সাথে আমাদের এই কথোপকথন রাখতে পারি নাই। এখন একটু বাজার সহনীয় পর্যায়ে চলে আসছে। মিলারদের এই আগ্রহের প্রমাণও মিলেছে রংপুর আঞ্চলিক খাদ্য বিভাগের পরিসংখ্যানে। আতপ ও সিদ্ধ চাল মিলে 1,54,000 টন লক্ষ্যমাত্রার বিপরীতে মঙ্গলবার পর্যন্ত বিভাগের 8 জেলা থেকে কেনা হয়েছে 77 ভাগ চাল, যার 50 ভাগই গেল 2 সপ্তাহে। তবে ধান ক্রয় হয়েছে মাত্র 5 ভাগ। প্রথম এবং একমাত্র উদ্দেশ্য থাকে কৃষককে মূল্য সহায়তা দেওয়া। তো সেক্ষেত্রে যদি কোনো কারণে কৃষক ধান দিতে না পারে বা না দেয়, সেটা আমরা মিলারদের কাছ থেকে আবার বিকল্প হিসেবে অধিক বরাদ্দ দিয়ে সেটা মেকআপ করার চেষ্টা করি। এবছর লক্ষ্যমাত্রার বাড়তি মজুদ গড়ে তোলার কথাও জানিয়েছে খাদ্য বিভাগ। সরকার, মাজহারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। খানা জরিপের হিসাবে সবচেয়ে দরিদ্র জেলা মাদারীপুর আর উপজেলা ডাসার। 30 ডিসেম্বর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর দারিদ্র্য মানচিত্রে এই চিত্র উঠে এসেছে। ডাসার উপজেলা তুলনামূলক অনুন্নত, কিন্তু পদ্মা সেতু লাগোয়া এবং প্রবাসী অধ্যুষিত একটি গোটা জনপদ কি করে সবচেয়ে দরিদ্র জেলা হয় এ নিয়ে ভিন্ন প্রতিক্রিয়া স্থানীয়দের। তবে এই মানচিত্র কোনো শুমারির সরাসরি ফলাফল না হলেও জরিপের নিয়ম মেনেই প্রতিবেদন করা হয়েছে বলে দাবি প্রকল্প সংশ্লিষ্টদের। পদ্মা সেতু লাগোয়া বিস্তীর্ণ জনপদ মাদারীপুর। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর দারিদ্র্যের মানচিত্রে চিরায়ত রংপুর বা কুড়িগ্রামকে পেছনে ফেলে এবার উঠে এসেছে এই জেলার নাম। এখানকার ডাসার উপজেলায় দারিদ্র্যের হার 63.2, যা সারা দেশের মধ্যে সর্বোচ্চ। 2021 সালে বিল অধ্যুষিত 5টি ইউনিয়ন নিয়ে গঠিত হয় ডাসার। উপজেলার বেশিরভাগ জায়গায় বেহাল যোগাযোগ ব্যবস্থা। অন্য জায়গার মতো 2 ফসলি বা 3 ফসলি কৃষি হয় না এখানে। নেই কলকারখানা, ফলে সাধারণ জীবনমান একটু নিচের দিকে। কিন্তু নিজেদের দরিদ্র ভাবতে নারাজ অনেকেই। এই দেশে কোনো শিল্পী কোনো কর্ম নেই, যে মহিলা ঘরে কোনো কাজ করবে এমন কোনো কাজ। বিল এলাকায় 1 ফসলি জমি, সেই হিসেবে এইখানে সবাই মোটামুটি নির্ভরশীল। অনুন্নত এলাকা, 5টি ইউনিয়নেই কৃষি প্রধান এলাকা, মানুষ শ্রমজীবী, এখানে ভালো কোনো যোগাযোগ ব্যবস্থা নেই। ডাসারে অভাব অনটন থাকলেও পুরো মাদারীপুরের অর্থনীতিকে ভালো বলেই মনে করেন জেলাবাসী। এখানকার অনেক পরিবারের কেউ না কেউ বিদেশে কাজ করেন। পদ্মা সেতু হওয়ায় উন্নত হয়েছে যোগাযোগ ব্যবস্থা। শিক্ষা ও চিকিৎসা সেবাতেও নেই তেমন সংকট। তাই সবচেয়ে দরিদ্র জেলার তকমায় হতবাক স্থানীয়রা। এই জরিপটা কোন ভিত্তিতে করা হয়েছে আমি জানি না, এখনভাবে এইটা প্রকাশিত হলো কিভাবে, এটা হচ্ছে আমাদের একটি জিজ্ঞাসার জায়গা। আপন বড় ভাই গ্রিসে থাকে, আমার মেজো ভাই ইটালিতে থাকে।
থাকে, আমার চাচাতো ভাইরা সুইজারল্যান্ড থাকে। এই নিউজটা আমার কাছে ঠিক লাগলো না, এই নিউজটাকে আরও ভালোভাবে প্রচার করা উচিত। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর 2024-এর রিপোর্ট বলছে মাদারীপুরে দারিদ্র্যের হার 54.4%। অথচ 2 বছর আগে আরেকটি গবেষণা প্রতিষ্ঠান BIDS এর রিপোর্টে এই জেলাকেই সবচেয়ে কম দরিদ্রের জেলাগুলোর মধ্যে 3 নম্বরে রাখা হয়েছিল। সেখান থেকে কি এমন ঘটলো, উঠেছে সেই প্রশ্ন। জেলার মধ্যে ডাসার অবস্থা তুলনামূলকভাবে দারিদ্রতার মধ্যে রয়েছে, এটা আমরাও মনে করি, কিন্তু সার্বিকভাবে মাদারীপুর জেলা এবং ডাসার উপজেলা সারা দেশের মধ্যে দরিদ্রতম, এটা মেনে নেওয়া খুব কষ্টকর। হাউসহোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার সার্ভের প্রকল্প পরিচালক বলছেন, এই প্রভার্টি ম্যাপ আসলে কোনো মাঠ পর্যায়ে জরিপের সরাসরি ফলাফল নয়। পভার্টি ম্যাপটি আসলে কোনো জরিপের সরাসরি বা কোনো শুমারির সরাসরি ফলাফল না। 22 সালে যে আদমশুমারি করেছি, জনশুমারি করেছি এবং HIS জরিপ করেছি, এই দুটি জরিপের তথ্যপত্রকে একসাথে করে আমরা বিশ্ব ব্যাংক এবং WFP এক্সপার্টদেরকে নিয়ে যৌথ টিম করে আমরা সর্বশেষ যে গাইডলাইন স্মল এরিয়া এস্টিমেশন টেকনিক পদ্ধতি ফলো করা, সেই সর্বশেষ গাইডলাইন অনুযায়ী আমরা এই দারিদ্র্য মানচিত্রটি করেছি। এই প্রকল্প সংশ্লিষ্টের মতে মাদারীপুর দরিদ্র জেলায় প্রথম, এমনটা বলা যথাযথ নয়, বরং সঠিক তথ্য হবে উচ্চ দারিদ্র্যের গ্রুপে মাদারীপুর। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। যমুনা টেলিভিশনে প্রতিবেদন প্রচারের পর ঠাকুরগাঁয়ের 2 শিক্ষার্থী মাসুমা আক্তার হীরা এবং শ্রাবণীর মেডিকেলে ভর্তির দায়িত্ব নিয়েছেন র্যাবের রংপুর জোন অধিনায়ক উইং কমান্ডার MZM ইন্তেখাব চৌধুরী। দুপুরে ওই 2 শিক্ষার্থীর বাড়িতে গিয়ে অধিনায়কের পক্ষ থেকে তাদের ভর্তির জন্য আর্থিক সহায়তা দেন দিনাজপুর কোম্পানি কমান্ডার মহিদুল ইসলাম। এছাড়া দরিদ্র পরিবারগুলোর সচ্ছলতা ফেরাতে গবাদি পশু উপহার দেওয়া হয়। র্যাব অধিনায়কের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শিক্ষার্থীরা। ঠাকুরগাঁও সদর উপজেলার বরুণাগাঁও গ্রামের শিক্ষার্থী মাসুমা আক্তার হীরা যশোর মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছে। অন্যদিকে উত্তর বোয়ালিয়া গ্রামের শ্রাবণী চান্স পেয়েছে রংপুর মেডিকেলে। আর্থিক অসচ্ছলতার কারণে মেডিকেলে সুযোগ পেয়েও ভর্তি হতে পারছিল না তারা। এ নিয়ে গত 30 জানুয়ারি প্রতিবেদন প্রচার করে যমুনা টেলিভিশন। এবং এর সাথে আমার আম্মুকে যে একটা সম্মান দিতে পারছি, এর জন্য অনেক অনেক শুকরিয়া। আজকে আমাদের পাশে যে র্যাবের প্রধান এসে দাঁড়াইছে সিও সাহেব, তিনি রংপুর বিভাগের প্রধান, তিনি আমাদেরকে শুভেচ্ছা জানালেন, সাথে আমাদের গাভী সহ বাছুর উপহার হিসেবে দিলেন। প্রাথমিকভাবে যাতে ভর্তি এবং বই কিনে প্রাথমিক কার্যক্রমটা শুরু করতে পারে, শিক্ষা কার্যক্রমটা শুরু করতে পারে, তার জন্য কিছু আর্থিক সহায়তা স্যার প্রদান করেছেন। অঞ্জলি প্রদান, হাতেখড়ি সহ নানা আনুষ্ঠানিকতায় পূজিত হচ্ছেন বিদ্যার দেবী সরস্বতী। খুলনায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব এবং বাড়িতে বাড়িতে দেবমন্ত্রের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। মন্দিরে মন্দিরে অঞ্জলি প্রদান করেন শিক্ষার্থীরা। সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পুষ্পাঞ্জলির মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রসাদ বিতরণও হয়েছে। সন্ধ্যায় থাকছে আরতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। তিথিকাল শুরু হওয়ার সাথে সাথেই দেবী সরস্বতীকে পূজা দেয়া হয়। বিশেষ করে শিক্ষার্থীরাই সরস্বতী পূজার আয়োজক। পুরোহিতের সঙ্গে মন্ত্র উচ্চারণ করে দেবীর চরণে অঞ্জলি নিবেদন করেন পূজারীরা। এ সময় বিদ্যা, বুদ্ধি, জ্ঞান ও সৌন্দর্যের জন্য দেবীর আশীর্বাদ প্রার্থনা করেন তারা। রেজাল্ট ভালো করে যেন আমি ভালো চাকরি করতে পারি, আমার মা বাবার মুখ উজ্জ্বল করতে পারি এবং দেশের জন্য ভালো কিছু করতে পারি। মা সরস্বতীর কাছে তো বিদ্যা বুদ্ধি চেয়েছি এবং সকল ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতিটা বজায় থাকুক। শিক্ষার্থীরা অনেকেই আজকে স্কুল কলেজের থেকে এসে বা স্কুল কলেজেও অনেকে দেখা পূজা হচ্ছে, সবাই আজকে অঞ্জলি দিচ্ছে, আগামী দিনে অঞ্জলি দেওয়ার সুযোগ পাবে।